ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষকে যে রাস্তায় নামানোর যে প্রচেষ্টা, সেটা বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় এই প্রচেষ্টাটা তারা করেছে এবং বিভিন্ন সময় তারা সফলও হয়েছে। এর আগে মুসলমানদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় তাদেরকে মাঠে নামানো হয়েছে এবং মাঠে নামানোর পর উস্কানি দিয়ে মাঠে নামানোর পর তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লাঠিচার্জ বিভিন্নভাবে তাদের উপর হামলা করা হয়েছে। এবং আন্তর্জাতিকভাবে যদি আপনি এই তথ্য তুলে ধরেন আন্তর্জাতিকভাবে, যেখানে আপনার যে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে, দাড়ি টুপিওয়ালা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হইতেছে, তাহলে আন্তর্জাতিকভাবে আপনি কোনো সাপোর্ট পাবেন না এবং আপনাকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্নভাবে সে দাবি আপনার ন্যায় হোক, সে দাবি আপনার অন্যায় হোক, সেটা আর দেখা হবে না, আপনি জঙ্গি হয়ে যাবেন। সেই জঙ্গি নাটক আমরা দীর্ঘ 15-16 বছর দেখেছি। এখন এই 5ই আগস্টের অভ্যুত্থানের পর এখন হিন্দুদেরকে মাঠে নামানোর প্রচেষ্টা চলমান আছে, যে আপামর একেবারে আপনার হিন্দুদের যে ধর্মীয় সেন্টিমেন্ট আছে সেটাকে ব্যবহার করে এই সনাতনী ধর্মাবলম্বীদেরকে কিভাবে মাঠে নামানো যায় সেই প্রচেষ্টাটা এখন ইসকনের ঘাড়ে, ইসকনের দায়িত্ব হয়ে গেছে যে কিভাবে মুসলমানদেরকে মাঠে নামানো যায়। আপনারা দেখেছেন যে চিন্ময় কৃষ্ণ তিনি কিছুদিন আগে হিন্দুদেরকে জমায়েত করে যে বক্তৃতাটা দিয়েছিলেন, সেখানে তিনি সরাসরি উস্কানি দিয়েছিলেন যে বাংলাদেশকে তারা সিরিয়া, ইরান, ইরাকের মতো করে দিবে। এরকমের একটা কথা বলার পরও এবং বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া রঙের পতাকা, তাদের ইসকনের পতাকা তোলার পরও তাকে গ্রেপ্তার করা হয় না, তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তো আপনি বুঝতেই পারতেছেন যে ষড়যন্ত্রটা আসলে কোন জায়গা থেকে চলতেছে। এখন এই যে আপামার বিশেষ করে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে হিন্দুরা মুসলমানদের সাথে বসবাস করে আসছে, তাদেরকে ব্যবহার করে এখন এই আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা বা আওয়ামী লীগেরকে পুনরায় প্রতিষ্ঠিত করা বাংলাদেশের রাজনীতিতে, বা ইসকনকে ব্যবহার করে ভারতীয় রয়ের তত্ত্বাবধানে বা ভারতীয় মোদী সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশে এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য একটা তৎপরতা চলছে, এটা বোঝাই যাইতেছে। আপনি যদি ঘটনাগুলো, আপনি ইসকনের যে কার্যকলাপগুলো আপনি যদি দেখেন, যে এই সাধারণত বাংলাদেশের বইমেলায় একটা ইসলামিক কোনো একটা সংগঠন তাদেরকে একটা স্টল দেওয়া হয় না, তাদেরকে একটা দোকান দেওয়া হয় না। আপনি চিন্তা করেন, যেখানে 90-95% মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের ইসলামের একটা স্টল পর্যন্ত বইমেলায় পায় না, সে জায়গায় ইসকন এসে তারা একটা বইমেলা বরাদ্দ নিয়ে নেয়। তাহলে আপনি বুঝতে হবে। এবং সেই আপনার হত্যার কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে একজন ছাত্রলীগ নেতা ছিল, তিনি আইন সম্পাদক ছিল অমিত শাহ। সেই অমিত শাহর নেতৃত্বে আবরারকে হত্যা করা হয় এবং এই হত্যা করার পর সেই আবরারকে, সেই অমিত শাহকে কিন্তু সেই কেসের আপনার থেকে তাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন আলোচনা সমালোচনার পর আবার সেই অমিত শাহকে গ্রেপ্তার করা হয়। তো এই যে পরবর্তীতে দেখা যায় এই অমিত শাহ আবার কি ইসকনের সাথে জড়িত, ইসকনের সদস্য। তো তা মোটামুটি বোঝাই যাইতেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও এই ইসকন তারা প্রভাব সৃষ্টি করে আছে। তো এখন এদের যে আসলে মতাদর্শ যে সনাতনী হিন্দুদের সাথে সম্পূর্ণ যে মিলে, এটাও বলা যায় না। কারণ এই যে ইসকনের যারা আপনার ধারক বাহক বা যারা, তারা কৃষ্ণকে ভগবান হিসেবে মানে এবং অন্যান্য সনাতনী ধর্মী সনাতনী ধর্মী হিন্দুরা কিন্তু শুধুমাত্র কৃষ্ণকে ভগবান হিসেবে মানে না, তারা আরও অনেককেই ভগবান হিসেবে মানে। তো এরকমের তাদের ভিতরে ধর্মীয় যে মতাদর্শ এক, সেটাও বলা যায় না। কিন্তু প্রকৃতপক্ষে এরা আসলে এই ইসকন বাংলাদেশের ভিতরে তারা তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে এসেছে। এবং আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর এরা বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। এদেরকে আপনি চাইলেই মুহূর্তের মধ্যে আপনি উপড়ে ফেলতে পারবেন না। তো সেই বিষয়টা এখন তো আছে। আর ভারতীয় মিডিয়াগুলো যেভাবে আসলে এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে বা চিন্ময় কৃষ্ণের বক্তৃতা যেভাবে প্রচার করা হইতেছে, সেটা দেখে বোঝা যাইতেছে যে এটা একটা সরাসরি প্রোপাগান্ডা। আপনি দেখেন, ভারতে বলা হইতেছে কি, ডক্টর ইউনূস সরকার হিন্দু পুলিশের চাকরি কেড়ে নিচ্ছেন। মানে আপনারা জানেন যে বাংলাদেশে 252 জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদেরকে আপনার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। সেটা হইতে পারে শৃঙ্খলা, অথবা আপনারা জানেন যে রাজনৈতিক একটা কারণ হইতে পারে। তো সেখানে তো মুসলমানরাও ছিল, সেখানে হিন্দু ছিল 92 জন, বাকি তো ছিল মুসলমান। তো দেখেন, তারা হেডলাইন করে যে ডক্টর ইউনূস সরকার হিন্দুদের চাকরি দিচ্ছেন না, চাকরি থেকে বরখাস্ত করছেন, অথচ সেখানে তো মুসলমানরাও ছিল, মুসলমানরাও তো চাকরি, মুসলমানদেরকেও তো চাকরি, মুসলমানরা আরও বেশি ছিল। তো সে কথা কিন্তু হিন্দু ভারতীয় মিডিয়াগুলো বলে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ভুল তথ্য। এবং এই যে আপনার বিশেষ করে যে এই যে একজন আইনজীবীকে, রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করা হইলো, এই ভারতীয় মিডিয়াগুলো প্রচার করতেছে কি, যে বাংলাদেশে আপনার এই চিন্ময় কৃষ্ণের আইনজীবী নাকি তিনি ছিল, চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে মুসলমানরা
আপনার ইয়ে করে তারপর হামলা করে তারপর হত্যা করছে। এগুলো শুধু যে ভারতীয় মিডিয়া তা না, রয়টার্স পর্যন্ত এই খবর চলে গেছে। রয়টার্স এই একই শিরোনামে তারা নিউজ করতেছে। তো বোঝাই যাইতেছে যে আসলে ভারতীয় মিডিয়া সহ ভারতীয় মোদী সরকার যে তৎপরতা সেটা প্রচণ্ড রকম চলমান এবং প্রায় পশ্চিমা বিশ্ব পর্যন্ত তাদের হাত আছে। এবং এই ইসকনের যে জন্ম সেটা হইলো আপনার আমেরিকা, এবং সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন অপকর্মের কারণে কিন্তু তারা নিষিদ্ধ হয়েছে। প্রায় বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ করার পরও তাদের অপকর্ম চলমান আছে। তারা মানুষকে গলা কেটে হত্যা করছে এর আগেও। এরপরে আপনারা দেখলেন যে কীভাবে সেই রাষ্ট্রীয় আইনজীবীকে তাকে হত্যা করা হইলো। তো এরকম অপকর্ম চালানোর কারণে বিভিন্ন যে রাষ্ট্রে কিন্তু তারা আপনার নিষিদ্ধ হয়েছে। চীন, রাশিয়া, তারপর আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রে আছে। তার প্রায় 10টি রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। আপনার আফগানিস্তান, কাজাকিস্তান এইসব রাষ্ট্রে তাদেরকে আপনার কড়া নজরদারিতে রাখা হয়েছে যে তারা কি কাজ করে না করে। কি শুধুমাত্র বাংলাদেশে আইসা তারা এই আওয়ামী সরকারের আদলে তাদের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় আসলে এই ইসকনের সদস্যরা পৌঁছে গেছে। আপনি চাইলেই তাদেরকে এক মুহূর্তের ভিতরেই বরবাদ করে দিতে পারবেন না। যারা ইতিমধ্যে আপনারা সরকার হয়তো টের পাইছে যে এরা আসলে খুব সহজেই এদেরকে আপনি করতে পারবেন। এখনও যদি এদের বিরুদ্ধে কোনো গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে এদের বিরুদ্ধে যদি আপনার জোরদার না হয় সরকার, তাহলে পরবর্তীতে যখনই ট্রাম্প সরকার ক্ষমতায় আসবে, ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার চরম বিপদের মুখে পড়তে পারে। এই সম্ভাবনা কিন্তু থেকে যায়, ফু দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আপনারা কি আমার পরিচিত বা আমার আশেপাশে আমি এখনও পর্যন্ত একটা মানুষকে বা একটা হিন্দু মানুষকে আমি দেখি নাই যে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, তার উপর নিপীড়ন হয়েছে, তাকে ঘর ছেড়ে পালাই যেতে হয়েছে, তার বাড়িঘরের উপর এরকমের আমার পরিচিত কেউ নাই, আমি এখন পর্যন্ত দেখি নাই। যারাই 5ই আগস্টের পর বিভিন্নভাবে অত্যাচারের শিকার হয়েছে তারা তো আপনার রাজনৈতিক অত্যাচারের শিকার। রাজনৈতিকভাবে তারা আওয়ামী লীগের সাথে দোসর হিসাবে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। আওয়ামী লীগের 300 এমপি মন্ত্রী আপনার সংসদ ছাইড়ে তারপর পালাই যেতে বাধ্য হয়েছে। সে জায়গায় কয়েকজন হিন্দু ছিল, হিন্দুদের ভিতরে তো লোকজন ছিল। তো এই যে মুসলমানদেরকে যে মানে এই পালাই যাইতে হইলো দেশ ছাইড়া, এ ব্যাপারে কিন্তু ভারতীয় মিডিয়া কোনো কথা বলে না। শুধুমাত্র 300 আপনার সংসদ সদস্যের ভিতরে যদি 2 জন হিন্দু থেকে থাকে বা 10 জন, 15 জন, 20 জন হিন্দু থেকে থাকে, তাহলেই তারা এই ধরনের নিউজগুলো ফুটিয়ে তোলে তাদেরকে প্রাধান্য দিয়ে। এই হইলো তাদের প্রোপাগান্ডা। এখন এই প্রোপাগান্ডায় যদি বাংলাদেশের সনাতনী ধর্মীরা আপনারা যদি এই ফাঁদে পা দেন, তাহলে সেটা হবে আসলে আমাদের জন্য এবং আপনাদের জন্য চরম উত্তেজনাকর, এবং তার ফল আপনারাও খুব ভালোভাবে ভোগ করতে পারবেন না, বা আমরাও সেটা খুব ভালোভাবে আমাদেরও ক্ষতি হবে। মানে বাংলাদেশে যারাই বসবাস করবেন, হিন্দু মুসলমান প্রত্যেকেরই কিন্তু ক্ষতি হবে। তো হিন্দু সনাতন ভাইদেরকে বলবো, আপনারা এই প্রোপাগান্ডায় বা এই জায়গা থেকে সরে আসুন। আপনাদের উপর যদি কোনোভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়ে থাকে, সুনির্দিষ্ট তথ্য নিয়ে আপনার প্রশাসনের কাছে অভিযোগ করুন, প্রশাসন খতিয়ে দেখবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের হিন্দুরা ভারতের হিন্দুদের থেকে অন্তত অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম।